জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট। আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই সন্ত্রাস করার জন্য একটাও পান না পায়। সমস্যা নাই, আল্লাহর রহমত, কোনো সমস্যা নাই। মেরেলা দুঃখ নাই, জীবন দিতে প্রস্তুত। সে স্বৈরাচার ছিল না, সে দেশ রক্ষা করার জন্য স্বৈরাচার সাথে দেশের যে উন্নয়ন করছে 100 বছরও করতে পারবে না কোনো সরকার। আওয়ামী লীগ থাকতে হবে, তারপরে নির্বাচন হবে। আওয়ামী লীগের মতন সরকার ভুলে দিয়েছে থাকে, আরো দেশটা ভালো হবে। আওয়ামী লীগ একটা ভালো নেতা, এর মতন নেতা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যাওয়া, এমনকি প্রতিদ্বন্দ্বিতাতে আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার বিপুল ভোটে জয় পেয়েছে। তাদের সঙ্গে দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দল বিএনপি সমর্থিত ছাত্র দলের ভোটের ব্যবধান অনেক বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের সব ধরনের সভা সমাবেশের উপর। সরকারি নিষেধ উপেক্ষা করে তারা কোথাও সভা সমাবেশ করলে পুলিশ সেখান থেকে দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করছে, মিথ্যে মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর এইরকম এক ভয়ভীতির পরিবেশে বিপুল সংখ্যায় ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির। একসময় ডাকসুতে দাবি রাজত্ব করেছে বিএনপি সমর্থিত ছাত্র দল। তদারকি সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে দেশে ভোট হবে। আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংসদের মিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রফেসর ইউনূসের বিদায় ঘণ্টা, কিন্তু ইউনূসের বিদায়টা সুন্দর হলো না। প্রফেসর ইউনূস আর পারছেন না, তিনি চলে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার দম ফুরিয়ে গেছে, কিন্তু বিদায়টা সুন্দর হলো না। প্রফেসর ইউনূস হার মেনেছেন, এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে। এদিকে আবু সাইদ হত্যাকাণ্ড পুলিশের গুলি নয়, শিবিরের ষড়যন্ত্রে মৃত্যু, জট খুলছে ফরেনসিক রিপোর্টিং। ঢাকাতে আবারও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আজ ধানমন্ডির 27 নম্বর রাপা প্লাজা থেকে ধানমন্ডি আই হাসপাতাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে। এদিকে ঢাকা আগারগাঁও বেতার কেন্দ্রের সামনে জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত। দর্শক, সবার মনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছেন কবে, এবং তিনি কি আদৌ বাংলাদেশে আসতে পারবেন নাকি বাংলাদেশে আসতে পারবেন না। এটি এখন সবার মনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নটির উত্তর যদি পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের নিউজটি সম্পূর্ণ দেখলে এই প্রশ্নের উত্তরটি আপনারা সবাই পেতে চলেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে এই বিষয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যাওয়া, এমনকি প্রতিদ্বন্দ্বিতাতে আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার বিপুল ভোটে জয় পেয়েছে। তাদের সঙ্গে দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দল বিএনপি সমর্থিত ছাত্র দলের ভোটের ব্যবধান অনেক বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের সব ধরনের সভা সমাবেশের উপর। সরকারি নিষেধ উপেক্ষা করে তারা কোথাও সভা সমাবেশ করলে পুলিশ সেখান থেকে দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করছে, মিথ্যে মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর এইরকম এক ভয়ভীতির পরিবেশে বিপুল সংখ্যায় ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির। একসময় ডাকসুতে দাবি রাজত্ব করেছে বিএনপি সমর্থিত ছাত্র দল। তদারকি সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে দেশে ভোট হবে। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ছিল সেমিফাইনাল ম্যাচ এবং সকলেই তাকিয়েছিল ভোটের ফলাফলের দিকে। দেশবাসীর একাংশ ধরে নিয়েছিল যে ছাত্র ভোটে ছাত্র দল একচ্ছত্র আধিপত্য কায়েম করবে। লড়াই মূলত হয়েছিল জামায়াত ইসলামী ছাত্র সংগঠন এবং বিএনপি ছাত্র সংগঠনের মধ্যে। ভোটে দেখা গেল বিপুল ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংসদ ভোটে ছিল না আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ফলে বিএনপির ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশে তারাই এখন সক্রিয় রাজনৈতিক দল। কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোটের ফলাফল দেখে হয়তো অনেকেই বিস্মিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12টি সম্পাদকীয় পদের মধ্যে তারা 9টি তাদের অনুকূলে গিয়েছে। আর এই ভোট হলো 6 বছর বাদে। শেষবার বিপুল ভোটে জয়লাভ করেছিল ছাত্রলীগ, কিন্তু এবার তাদের উপর তদারকি সরকারের নিষেধাজ্ঞা থাকায় তারা ভোটে অংশ নিতে পারেনি।
সুযোগের সদ্ব্যবহার করেছে ইসলামী ছাত্র শিবির। ডাকসুতে নির্বাচনী ফলাফল অনেকটাই ব্যতিক্রমী। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের একটি সাংগঠনিক শক্তি রয়েছে, ফলে সেখানে নির্বাচন হলে ফল তাদের অনুকূলেই যাবে। সেদিক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সে অর্থে সাংগঠনিক শক্তি নেই। সেটা না থাকার পরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের ফলাফল শুধু নজর কাড়ায় নয়, বস্তুত মিডিয়ার সব আলো তারা শুষে নিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয়, আরো একই সাথে অনেক ঘটনা ঘটছে। আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের, কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেইট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই। তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছবো। ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে 21শে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন। আবার এই সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে, আরো ঘুরবে। এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে, তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মানুষের সাথে কথা বলবেন। সো এই অবস্থায় গতকাল, ইট মে বি পরশুদিন, আমার ঠিক খেয়াল নেই, সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত, তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি 3 বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন, তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে। কিন্তু যেহেতু এই 3 জনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি। বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইউনূসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভড, যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনূস চলে গেলে কি হবে। তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। নিয়ে এতদিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির, এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির। সরকার চলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক তৎপরতায় সরকারের সেই চিন্তা এখন রূপ নিয়েছে দুশ্চিন্তায়। আবার দেশের বাইরে উপদেষ্টা ও সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের আশঙ্কা, দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার। সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে, দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে। নানামুখী ব্যর্থতা আর সরকারের দমননীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে। অন্যদিকে ডাকসুর পর জাকসু নির্বাচনে ভরাডুবি ঘটার পর বিএনপির জন্য চিন্তার উদ্রেক করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক। দলটির বিশ্বাস, ডাকসুর পর জাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের সাথে কোনো গোপন আঁতাত কাজ করছে। এমন আঁতাত যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে বিএনপির জন্য সেটি অশনি সংকেত ডেকে আনবে। এমনকি 91 সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে। সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান, শীর্ষস্থানীয় বহু নেতা দেশ ছেড়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ কেউ পালিয়ে আছেন। দেশে থাকা বহু নেতাকর্মী গত 1 বছরে নির্যাতনের শিকার হয়েছেন। শুরুর দিকে দলটির কর্মকাণ্ড বলতে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন। চলতি বছরের এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বাড়তে থাকে। প্রথম দিকে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে গ্রেপ্তারে কোনো কাজ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার। যেমন গত এপ্রিলে রাজধানীর একাধিক জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা। এসব মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরো বাড়ে।
এমন পরিস্থিতিতে গত 8 মে মিত্রদের দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেয় সরকার। বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড়ো হয়। এতে গত 12 মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এজন্য কালো আইন বলে পরিচিত সন্ত্রাস বিরোধী আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে। এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি। পুলিশের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে আওয়ামী লীগের বিরোধী ছাত্র আন্দোলন আজ থেকে 14 মাস আগের কথা চিন্তা করুন, কিংবা 12 মাস আগের কথা, 1 বছর আগের কথা চিন্তা করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক একজন নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং সময়ের পর পথ পরিক্রমায় গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। এই বহু জল গড়ানোর প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যার নাম এনসিপি। আমরা শিরোনামটা বলেছি যে ডাকসু ও জাকসুতে বৈষম্য বিরোধীদের মহাবিপর্যয়, শুধু বিপর্যয় বললে ভুল হবে। চ্যালেঞ্জের মুখে কি এনসিপি? সত্যি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। বিশেষ করে দুটো ছাত্র সংসদ নির্বাচন সেটি সুস্পষ্ট করে দিয়েছে। আজকে ছাত্র সমন্বয়কদের যে বিশ্ববিদ্যালয় থেকে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নেই। ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তাদের এখন গ্রহণ করছে না। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, পতন হয়ে একটি অন্য বাংলাদেশ গঠিত হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র 1 বছরের মধ্যে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন এমন পরিস্থিতির মুখোমুখি হলো, সেটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের আলোকে, সেই স্টোরির আলোকেই আমি মূলত কথা বলতে এসেছি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে নয়, চরম ভরাডুবি হয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদেরও। গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ারা। যে কারণে অনেকের মধ্যে ধারণাও তৈরি হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকসাস প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু ও জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারে এবং এই নির্বাচনে জয়ের ফলাফল ঘরে তুলবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু এমন ভরাডুবির পর বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে এবং বাংলাদেশের রাজনীতিকে। বিবিসি বাংলার সাথে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, যদি বাকসাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত, তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতেও পড়ত। তবে তারা এটি মনে করছেন যে গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে, যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে। অন্যদিকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাদী সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব এই নির্বাচনে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান না করলেও বাম সংগঠনগুলো এমন ফলাফলকে একেবারেই স্বাভাবিকভাবে দেখছেন না, যে কারণে তারা এই কারণগুলো মূল্যায়নের কথাও জানিয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র